দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে সাম্প্রতিক বিস্ফোরণ ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে যেমন প্রশ্নের মুখে ফেলেছে, তেমনি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কূটনীতিকে নতুন করে আলোচনায় এনেছে। একটা প্রশ্ন বারবার উঠছে, এই ঘটনার সঙ্গে কোনোভাবে কি বাংলাদেশকে ঘিরে কোনো তথ্য বা ইঙ্গিত উঠে আসছে, নাকি এটি শুধুই অনুমান বা সোশ্যাল মিডিয়ার অতিরঞ্জন? বাংলাদেশে আজ যে রাজনৈতিক আগুন জ্বলছে তা কেবল ঢাকার রাজপথে নয়, আগুনটা জ্বলছে বাড়ি বাড়ি, মানুষের জীবনে, মানুষের মনে। এই আগুনের উৎসমূল একটি, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জ্ঞানহীনতা এবং দমনমুখী সিদ্ধান্তগুলো। ইউনিস প্রশাসন যেভাবে ক্ষমতা চালাচ্ছে তাতে মনে হয় তাদের কাছে জনগণ নয়, ক্ষমতাটাই বেশি মূল্যবান। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার মতো সিদ্ধান্ত এটা রাজনৈতিক সমাধান নয়, বিশেষজ্ঞরা মনে করছেন এটা রাজনৈতিক প্রতিশোধ। আর এদিকে রাজনীতির শূন্যতা পূরণ করছে কারা? ইসলামী রাজনৈতিক শক্তিগুলো। মূল ধারার দলগুলোর ওপর দমন চাপানোয় যে ভ্যাকুম তৈরি হয়েছে সেগুলো সুযোগ পাচ্ছে কট্টরপন্থীরা। এটা অবশ্যই একটা দেখার বিষয়। এটা শুধু বাংলাদেশের ভবিষ্যতের জন্য নয়, ভারত সহ পুরো অঞ্চলের জন্য বিপদ সংকেত। আর মানবাধিকার, নিখোঁজ, গুম, অতিরিক্ত বল প্রয়োগ সব চলছে স্থিতিশীলতা রক্ষার নামে। অথচ স্থিতিশীলতা আসে ন্যায় বিচার থেকে, সন্ত্রাসী শাসন থেকে নয়। আর এই অস্থিরতার কারণে ভারত বাংলাদেশ সীমান্তে চাপ বাড়ছে, অভিবাসন বাড়ছে, মানব পাচার আবার সক্রিয় হয়েছে, আমাদের সীমান্তরক্ষীদের ওপর বাড়তি চাপ পড়ছে। বাংলাদেশের অস্থিরতা শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা ভারতের নিরাপত্তা ও মানবিক চ্যালেঞ্জেরও কিন্তু একটা রূপ। আর তাই আজ প্রশ্ন তুলতেই হয়, ইউনিস প্রশাসন কি গণতন্ত্রকে ভয় পায়, না পাচ্ছে? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বাংলাদেশের জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই যেন বাড়ছে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা। আর সেই অস্থিরতায় ভারতের বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলোর জন্য কতটা চ্যালেঞ্জিং তা নিয়ে একটি আলোচনায় আজ আমার সাথে রয়েছেন আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষাবিদ ডক্টর অভিজিৎ চন্দ এবং চীনা ভাষায় বিশেষজ্ঞ শিক্ষাবিদ দেবাশিস চক্রবর্তী। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। অভিজিৎ, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, দল নিষিদ্ধকরণ, বিক্ষোভ দমন যেভাবে চলছে, যে অস্থিরতা আমরা দেখছি, এসবের সুযোগ কি পাচ্ছে কোনো আন্তঃসীমান্ত অপরাধ চক্রী বলে মনে করেন? কারণ দিল্লি বিস্ফোরণে কি তেমন কোনো ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন? কারণ এগুলো নিয়ে এখন অনেক কথা উঠছে। দেখুন, নমস্কার। যা কিছু ঘটছে গত 1.5-2 বছরই ঘটা শুরু হয়েছে, এবং গত 1.5-2 বছরে দেখা যাচ্ছে ভারত অর্থনৈতিক এবং সামরিকভাবে খুব শক্তিশালী হয়ে আসছে। এবং আমাদের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর, ট্রাম্প প্রশাসন আসবার পর এই জিনিসগুলি বাড়া শুরু করেছে। অর্থাৎ এর আগে বাংলাদেশ এবং নেপালের পট পরিবর্তন হয়েছে, অগণতান্ত্রিক সরকার সেখানে রয়ে গেছে, নির্বাচিত সরকার নেই। এদের মধ্য দিয়ে এখন চেষ্টা করছে ভারতে কিছু অস্থিরতা সৃষ্টি করতে, যাতে ভারতের যে অর্থনৈতিক অগ্রগতি, সুশাসন, সামরিক অগ্রগতি, গোটা পৃথিবীতে ভারতের সুনাম, সেটাকে ধ্বংস করার চক্রান্ত, যাতে ভারত কোনোভাবেই পৃথিবীতে একটি শক্তি হিসেবে দাঁড়াতে না পারে। এবং দুঃখজনকভাবে আমাদের ভারতবর্ষেরই কিছু লোক সেই ফাঁদে পা দিয়ে আজকে বিস্ফোরণটা ঘটিয়েছে। তো আপনি যে কথাটা বলছিলেন, এটা ভারতের কিছু বিভ্রান্তকারী শক্তি যারা ফেসে গেছে কোনো না কোনো ভাবে, এবং আন্তর্জাতিক মদত, এই দুটো মিলে কিন্তু আজকে বর্তমানে এই অবস্থা। অর্থাৎ ভারতের ভেতর যেন তেন প্রকারে অস্থিরতা সৃষ্টি করা। ওকে, ভারতকে অস্থির করা, ভারতের যে গণতন্ত্র, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, এবং ভারতের আশপাশে যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো ছিল সেখানে একটা অস্থিরতার পরিবেশ কায়েম করা হয়েছে। এবং শুধু বাংলাদেশ বা নেপাল নয়, আমরা এর আগে আরো অনেকগুলো দেশকে শ্রীলঙ্কা দেখেছি, মায়ানমার দেখেছি, আমাদের আশপাশে পাকিস্তান, আফগানিস্তান, সবগুলো রাষ্ট্রই কিন্তু অস্থির পরিবেশের মধ্য দিয়ে গেছে বা যাচ্ছে। সে জায়গায় ভারত যেভাবে অগ্রগতির পথে আছে, ভারতকে আপনি একদম সঠিকভাবে বলেছেন, ভারতকে
ব্যস্ত করার জন্য বা ভারতকে অস্থির করার জন্য অনেক ধরনের শক্তি এই মুহূর্তে পেছনে কাজ করছে। দেবাশিসবাবু, এই যে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পূর্ব কিছু অপরাধী চক্রের যাতায়াত ছিল, এটা সবার জানা। এখন এই যে কিন্তু দিল্লি বিস্ফোরণের ক্ষেত্রে এখন বাংলাদেশকে নিয়ে কি সন্দেহের দানা বাজছে? কি মনে করেন? সন্ত্রাসবাদীরা বাংলাদেশের মাটিকে অবাধে ব্যবহার করছে বলে তো আমরা আগেও খবর পেয়েছি। নমস্কার সবাইকে। দেখুন, ভারতে যে দিল্লি ব্লাস্ট হয়েছে সেটা নিয়ে সেটাতে বাংলাদেশের কোনো হাত আছে কিনা সেটা নিয়ে এখনো ভারত সরকারের তরফ থেকে সেরকম কোনো পুষ্টিকরণ নেই। তবে একটা কথা বলতে পারি, যেটা হচ্ছে যে বিগত দিনে বাংলাদেশের ক্যাবিনেটের বা প্রশাসনের যে টপ মোস্ট যারা আছেন আর কি, এর মধ্যে 16 জন ইদানিংকালে যে ইউএস এমবেসি ইন বাংলাদেশ সেখানে গিয়ে ওদের সাথে দেখা করে, এবং ওরা বলে যে সাম্প্রতিককালে যে ঘটনা ঘটছে আর কি বাংলাদেশে, যেটা 13 তারিখে হাসিনার সেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অফ জাস্টিস বলে একটা কোড বানিয়েছে, আদৌ ইন্টারন্যাশনাল এসব কিছু না, এটা ওদের নিজেদের তৈরি করা, নাম দিয়েছে ইন্টারন্যাশনাল। ওখানে একটা ভার্ডিক্ট বেরোয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যেই তার আগেই হাসিনা ফার্স্ট পোস্টে একটা ইন্টারভিউ দেন, এবং সেখান থেকে উনি বলেন যে লোককে বিশেষ করে আওয়ামী লীগের যারা সমর্থকদের এটা প্রতিবাদ করতে শান্তিপূর্ণভাবে, এবং এগুলো বলেছেন উনি বলেছেন। তো তার ইয়েতে ভয় পেয়ে হয়তো ওরা ইউএস এমবেসিতে যায়, এবং ওরা মানে ইউএস কে অনুরোধ করে যে জামায়াত এবং বিএনপি যাতে এমন কিছু না করে, যাতে অতিরিক্ত কিছু না হয়, শান্তিপূর্ণ যাতে থাকে, সেটা তদবির করতে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশের নিজস্ব একটা প্রশাসন আছে, ওরা ইউএস এর কাছে যাচ্ছে এই ব্যাপারে। সেখানে সন্দেহ জাগে যে বাংলাদেশের প্রশাসনটা আসলে তাহলে কে চালাচ্ছে। এটা আমি বলছি। এরপর ঘটনা হচ্ছে যে ওদের 16 জন টপমোস্ট, মানে বাংলাদেশের যে প্রেসিডেন্ট ইন্টারিম গভর্নমেন্ট আছে, ওদের 16 জন টপমোস্ট আধিকারিক ওরা ইউএস এর কাছে কি করে দেশ থেকে এক্সিট করা যায় সেই ব্যাপারে তদবির করতে গেছে। তো এগুলো নিয়ে বাংলাদেশ মানে একটা যে ওরা ইউনিস গভর্নমেন্ট খুব জিটারিতে আছে, হ্যাঁ, এবং খলিলুর রহমান এনএসএ উনিও আসবেন দিল্লিতে এগুলো নিয়ে কথা বলতে। সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে যে আপনি যেটা প্রশ্ন আপনার, যে যেটা বাংলাদেশের কোনো কানেকশন আছে কিনা, দেখুন অগাস্টে ইউনিস এখানে প্রশাসনের বা ইন্টারিম হেড হওয়ার পর যখন উনি আমেরিকা ভিজিট করেন, সেখানে মেহফুজ আলম বলে একজনকে নিয়ে যান, এবং উনাকে ইন্ট্রোডিউস করানো হয় ক্লিন্টন ফাউন্ডেশনের সাথে। আচ্ছা, এই মেহফুজ আলম হচ্ছে বাংলাদেশের একটা ইসলামিক রেডিক্যাল অর্গানাইজেশন, এটার নাম হচ্ছে হিজবুল তেহরিক, এর ওয়ান অফ দ্য লিডার। তো উনাকে ওখানে ইন্ট্রোডিউস করানো হচ্ছে যে উনি মেটিকুলাসলি এই যে প্ল্যানটাকে বাস্তবায়িত করে। এবার হিজবুল তেহরিকের যে ক্যাডার কারা, এদের ক্যাডার হচ্ছে বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম শিক্ষিত লোকদের ওরা রিক্রুট করে, যারা মোবাইলাইজ করে আর কি, যে কোনো মুভমেন্ট মোবাইলাইজ করে, হোয়াইট কলার। এবার এটা দিয়ে একটা নিশ্চিতভাবে, যেহেতু এটার মধ্যে কোন রকম পুষ্টিকরণ নেই, তবে নিশ্চিতভাবে বলা যেতে পারে যেহেতু বাংলাদেশ থেকে ভারতে ইনফিল্টার হয়, বিভিন্ন রকমের এক্সট্রিমিস্ট ওখানে ঢোকে, তো ওরা ওখানে গিয়ে হয়তো বা এরকম ভাবে ক্যাডার ইয়ে করেছে, মানে রিক্রুট করেছে, এবং সেই তো হয়তো বলা যেতে পারে যে হিজবুল তেহরিকের এটার সাথে কানেকশন থাকতে পারে। এর জন্যই তো ওরা এত জিটারি, যার জন্য ইউএস এমবেসিতে যাচ্ছে ওদের সেফ এক্সেলের জন্য। আলোকপাত করলেন এটাতে। আসলে বাংলাদেশের সঙ্গে এই আমাদের দিল্লি বিস্ফোরণের সম্পর্ক যখনই আমরা বলছি, আসলে বাংলাদেশের মাটিকে বিগত সন্ত্রাসবাদীরা মুক্তি পাচ্ছে, সন্ত্রাসবাদীরা ওপেন বেরিয়ে মিছিল করছে, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের মাটি এই মুহূর্তে কতটা গণতান্ত্রিক এবং বাংলাদেশের মাটিকে কতটা অবাধ বিচরণ ভূমি বলে ভাবছে সন্ত্রাসবাদীরা, তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ শুধু ভারতের নয়, গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে। এবং এই অশান্ত করার যেটা বলছিলেন, যে ভারতকে অশান্ত করার যে একটা পরিস্থিতি বা এই মাটিগুলোকে ব্যবহার করা গেলেও যেতে পারে।
এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক যে পদক্ষেপ বলুন, দল নিষিদ্ধ করা বলুন, কেউ বিক্ষোভ দেখাতে গেলে সেটা কেন এই কাজ করলে মনে করছেন? দেখুন, যে সরকার বর্তমানে আছে সেই সরকারকে আপনি মতের মাধ্যমে আসবে। যে সরকারটা মানুষের মতের মধ্য দিয়ে আসেনি, সেই সরকার কি করে নিয়ম করতে পারে, সেই সরকার কিভাবে বিচার করতে পারে? এই সরকার তো এই জন্য এইসব দমন পীড়ন চালাচ্ছে, কারণ সবাই কথা বলতে শুরু করেছে যে আপনি যে এসেছেন আপনাদের কোনো বৈধতা নেই। কিন্তু এই সরকারকে আমরা সবাই জানি বাইরে থেকে প্রচুর টাকা দেওয়া হয়েছে, সাপোর্ট করা হয়েছে। দেবাশবাবু যে কথাটা বলছিলেন, সেই জন্য এই সরকার টিকে আছে এখনো পর্যন্ত। কিন্তু আস্তে আস্তে মানুষ বুক খোলা শুরু করেছে। আমরা দুদিন আগে দেখলাম ভয়ঙ্কর একটা বন্ধ দেখলাম, আগামী দুদিনও বন্ধ থাকবে। আজকেও বিরাট বড় মিছিল এসছে বাংলাদেশে, বিরাট মিছিল না, একটা মিছিল এসছে, কাকে আবার বলছে অমুসলিম ঘোষণা করতে, কোন একটি গোষ্ঠীকে। তো বাংলাদেশে এই মুহূর্তে দেখুন, কোন একটি দেশ সবার আগে দরকার কিন্তু শান্তি। একদম, আপনি ব্যবসা বলুন, যাই বলুন না, স্থিতিশীলতা আগে হলো দরকার শান্তি। আপনি যদি বাড়িতেই থাকতে না পারেন, রাস্তায় বেরোতে ভয় পান, কার হাতে নিয়ন্ত্রণ, কাকে আপনি বলবেন যে আমার শান্তির জন্য আমি কার কাছে যাবো? পুলিশ নিজেই ভীত। ফলে বাংলাদেশে এখন যে পরিস্থিতি হয়ে আছে, যে যা খুশি করলেও সেটাকে রুখবার মতো ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের ভেতরে কারণ নেই। সেটাই প্রমাণ করে যারা একটু উগ্র গোষ্ঠী, যারা উগ্রতায় বিশ্বাস করে, বিভিন্ন গোষ্ঠী, শুধু একটা গোষ্ঠী বাংলাদেশ, বিভিন্ন গোষ্ঠী, একদম পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে একদম উত্তর দিকে আপনার পর্যন্ত বিভিন্ন রকম গোষ্ঠী কিন্তু এখন অবাধ বিচরণ শুরু করেছে। আর সরকারকে সব গোষ্ঠী মান্যতা দেয়নি। ওরা বলছে আপনি তো ইলেকশনের মাধ্যমে আসেননি। এবং যারা সরকারের সাথে গেছিল এই এক বছরের মধ্যে অনেকে মোহভঙ্গ হয়েছে। ফলে বাংলাদেশের সরকার নামী সরকার আছে, মানুষের কোনো নিরাপত্তা এই মুহূর্তে নেই। ফলে ভারতকে অশান্ত করার একটা সুযোগ বাংলাদেশের মধ্য দিয়ে যদি হয়েও থাকে, হতে পারে, কারণ চারিদিকেই তো ভারতবর্ষ। ফলে এখান থেকে আপনার মানুষ পাঠানো, বোমা পাঠানো, টাকা পাঠানো, ড্রাগস পাঠানো, কি বলে আগ্নেয়াস্ত্র পাঠানো, এগুলো এর আগে অনেকবার ধরা পড়েছে, এমন না যে প্রথম। আমরা অনেক জায়গায় দেখে ধরা পড়েছে। ফলে এইটা আপনি যে কথাটা বলে এটা সমান উড়িয়ে দেওয়া যায় না, হতে পারে, আমরা দেখি করি। ওকে, সেটা আমাদের অবশ্যই দেখতে হবে, কারণ সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে বারবার সে যে কোনো শক্তি হোক, যে কোনো গোষ্ঠী হোক, যে কোনো শক্তি হোক, যে কোনো সন্ত্রাসবাদী সংগঠনই হোক, ভারতকে বারবার যে অস্থির করার বা ভারতের নিরাপত্তার জন্য যেটা বারবার হুমকি হয়েছে, সেটা আগেও আমরা দেখেছি। এখনো কিন্তু পরিস্থিতি আরো বেশি ভয়াবহ হয়ে রয়েছে। দেবাশবাবু, এই যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক শূন্যতায়, আমরা রাজনৈতিক শূন্যতা এর জন্য বলছি কারণ সেখানে যেটা অভিজিৎ বলছিলেন যে সরকার এখন রয়েছে অন্তর্বর্তী সরকার, এটা মানুষের দ্বারা নির্বাচিত সরকার নয়। আর রাজনৈতিক দলগুলোর ভূমিকা যদি আমরা দেখি, প্রধান যে রাজনৈতিক দল যারা নির্বাচিত সরকারে ছিলেন তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাকি যে বৃহৎ যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের মধ্যে এই মুহূর্তে রাজনৈতিক কার্যকলাপের চেয়ে ক্ষমতা দখলের একটা মানে কি বলবো সেটাকে প্রতিযোগিতাটা বেশি দেখা যাচ্ছে। তো এই যে রাজনৈতিক একটা শূন্যতা এই মুহূর্তে বাংলাদেশে চলছে, সেখানে আমেরিকা বা চীনের বাড়তি প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে বলে কি আপনি মনে করেন? একদম। দেখুন, রাজনৈতিক অস্থিরতা বলছেন, 1971-এর পর থেকে বাংলাদেশে বরাবরই আমরা প্রত্যক্ষ করেছি যে একটা রাজনৈতিক অস্থিরতা কায়েম করত। এটা ওদের ডিএনএতে ঢুকে গেছে। আপনি দেখুন, 71-এর পর মুজিবুর রহমানকে 1975-এ, তারপর যিনি আসলেন ওনাকেও উৎখাত করা হলো, এরপরে এরশাদ, জেনারেল এরশাদ, এরকম ভাবে। কিন্তু এটা কিন্তু নতুন কিছু না, বাংলাদেশে ওরা মানে এগুলো নিয়ে অভ্যস্ত। কিন্তু মজার বিষয় হলো, আপনি আমেরিকা এবং চায়নার কথা বলছেন। তার আগে আমি বলবো যে অগাস্টে যখন মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসেন, ওনার তো আর ক্ষমতায় এনে বসানো হয়েছে, প্যারাশুটে এসে নেমেছে আর গিয়ে ক্ষমতা দখল করেছে। এটার একটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে, দেখুন, এটা প্রত্যেকটা গভর্নমেন্টের একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকে, যে এটা সরকার যখন দীর্ঘদিন থাকে, কিছু কিছু লোক হয়তো নিরাশ হয় এবং ওরা এটা অন্য কিছু করতে চায়, এবং সেটাকে ইউজ করে বিভিন্ন রাজনৈতিক দল এই ব্যাপারটাকে, স্টুডেন্ট মুভমেন্টকে সাপোর্ট করে। অনেকদিন আগেই
ফরমার প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, যিনি শেখ হাসিনা ওয়াজেদ, উনি কিন্তু মোহাম্মদ ইউনূস সম্বন্ধে একটা কমেন্ট করেছিলেন, উনি আর কিছুই না, সুদখোর মহাজন। এবং ওই সময়, তৎকালীন সময়ে কিন্তু অনেকে ব্যাপারটাকে ভালোভাবে দেখেনি বা এটাকে বিশ্বাস করেনি। বাংলাদেশের একটা ওয়ান অফ দ্য অ্যান্টি আওয়ামী লীগ পার্টি, কৃষক এবং শ্রমিক দল বলে এরকম, ওর যে হেড অফ দ্য ওই পার্টি, ওনার নাম হচ্ছে আব্দুল কাদের সিদ্দিকী। উনি কিছুদিন আগে, আমি এটা লক্ষ্য করলাম, উনি স্টেটমেন্ট দিচ্ছেন যে আমাদের বুঝতে ভুল হয়েছে। মিসেস হাসিনা কিন্তু অনেকদিন আগে সেটা বলেছিলেন যে উনি অ্যাকচুয়ালি দেশের জন্য বা কিছুর জন্য ভাবিত নয়, উনি একজন জাস্ট মহাজন, এবং উনি যেটা বলেছেন সেটাই ঠিক। এবার পরবর্তী, এখন আমি এটা বললাম এই কারণে যে মোহাম্মদ ইউনূস ইনিশিয়ালি যেরকম একটা পেয়েছিলেন, স্টার্ট আপ পেয়েছিলেন, ধীরে ধীরে কিন্তু মানুষের মোহভঙ্গ হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইউএস পজিশন টুয়ার্ডস বাংলাদেশ। অনেকে বলে যে ট্রাম্প প্রশাসন ওদেরকে হেল্প করছে বা অন্যান্য কিছু। ভারতবর্ষ ট্রাম্পের কাছ থেকে অনেক কিছু আশা করেছিল, তার কারণ হচ্ছে যে ট্রাম্প ক্ষমতায় বসার আগে কিন্তু মোহাম্মদ ইউনূস সম্বন্ধে নেগেটিভ কমেন্ট করেছিলেন। এটা আমরা সবাই জানি আজকাল সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেল মারফত। একদম। কিন্তু মজার বিষয় হলো, এটা ওদের কিন্তু পজিশন চেঞ্জ হচ্ছে। তো কিভাবে বললাম, লাস্ট 31 অক্টোবর মানামা ডায়লগ বলে একটা ডিক্লারেশন দিয়েছে। কে দিয়েছে? ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গাবার্ড। উনি কি বলেছেন যে আমরা লাস্ট এক ডিকেড ধরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা অল সাইজ ফিট, মানে ঠিক এরকমই বলেছে যে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট বসিয়ে দিয়েছি। এবার এটার আউটপুট কি হবে, ভালো না মন্দ, আমরা সেটা ভাবিনি, এবং আমরা আমাদের মতো করে আমাদের সিস্টেমটাকে ওখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। এটা রেজাল্ট কিন্তু আমরা দেখেছি যে আমাদের বন্ধুর থেকে এর ফলে শত্রু বৃদ্ধি হয়েছে। এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ স্টেটমেন্ট। তুলসী গাবার্ড তো আর দেশে না, সে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট অফ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, এবং এটা কিন্তু ওদের একটা মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের এন্ডোর্সমেন্ট ছাড়া তুলসী গাবার্ড কোনো কমেন্ট করবে না, এটা বলা যায় ভাবার কোনো কারণ নেই। এটা হচ্ছে, তার মানে আমরা ধরে নিতে পারছি যে ধীরে হলেও বাংলাদেশের দিকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে দৃষ্টিভঙ্গি পাল্টাতে শুরু করেছে। কারণ যেহেতু বলেছে এগুলোর ফলে বন্ধুর থেকে শত্রু বেশি হয়, সেটা ওরা বুঝতে পেরেছে। এবং ভারত এটাকে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা ভাবছি যে বোঝাতে সক্ষম হয়েছে যে তুমি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা যা ইচ্ছে করো, কিন্তু আমার ব্যাকইয়ার্ডে তুমি যা ইচ্ছে তা করতে পারো না, আর যদি করো সেটা আমরা আমাদের মতো বুঝে নেব। একদম। আর চীনের এটা বলছেন যে চীনের, দেখুন, একটা চীন এশিয়াতে সুপার পাওয়ার হতে চায়, শুধুমাত্র এশিয়াতে নয়, ওয়ার্ল্ড সুপার পাওয়ার হতে চায়। এবং দেং শিয়াওপিং ইউএন কাউন্সিলের একটা মিটিং এ একবার বলেছিলেন যে চীন যদি তার কালার চেঞ্জ করে তাহলে কিন্তু সুপার পাওয়ার হতে পারবে না। এবং সাম্প্রতিক কালে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে চীনা ভাষায় এটা বলছেন, এটা কিন্তু প্রচার হচ্ছে। দেখুন, চীন এশিয়াতে, বিশেষ করে সাউথ এশিয়াতে, কালার বলতে এখানে কোন কালার বোঝানো হয়েছে? মানে পলিটিক্যাল কালার নাকি মানে তার যে ধরনের? এক্স্যাক্টলি, তার ধরনটা। ওকে, চীনের। ওকে। তো এবার চীন বরাবরই চাইছে যে আমি একটা সুপার পাওয়ার হব, আধিপত্য বিস্তার করব। ভূ রাজনীতিতে আমরা দেখি যে, দেখুন, আমাদের দেশ, এখানে আমরা বিভিন্ন জায়গায় পোর্ট লিজে নিচ্ছি বা বিভিন্ন রকমের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো আমরা নিচ্ছি, এখানে আমাদের মিলিটারি থাকছে। চীনও সেটা করছে। এবার চীন তো চাইবেই যে ভারতের মতো অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র সে আরো এগিয়ে যায়। সেটা যেমন আমেরিকা পছন্দ করছে না, সেমন চীনও পছন্দ করছে না। এবার চীনের এখানে ইন্টারেস্ট কি? চীন চাইছে ব্যবসা করতে, কারণ বাজার অর্থনীতির প্রভাব, এটা আমার বাজার চাই। চীন কি করছে? ভারতের শিলিগুড়ি করিডোর থেকে 20 কিলোমিটার দূরে লালমনিরহাট যেটা বলি, ওখানে এয়ার স্ট্রিপ যেটা আছে, এটাকে রিনোভেট করার জন্য বা এটাকে বিল্ড আপ করার জন্য বরাদ পেয়েছে, এখনো কাজ শুরু করতে পারিনি। 1 2 নম্বর হচ্ছে যে আপনার তিস্তা ব্যারেজে ওরা কাজ করবে, এখনো শুরু করেনি। তো চীনের তো একটা প্রভাব আছে। এবং এখানে আমি আপনাকে ইন্টারাপ্ট করবো। অনেকেই, যেটা অনেক বিশেষজ্ঞরা যেটা বলছেন যে
চীন আর ভারতের সম্পর্কটা এই মুহূর্তে যেই টানাপোড়েনের মধ্যে রয়েছে, যে সামনে একে অপরকে সমর্থন করছেন বা সম্পর্কটা ভালো এটা দেখাচ্ছেন, কিন্তু অন দ্য ব্যাকইয়ার্ড চীন ভারতকে অবশ্যই ডিস্টার্ব করার চেষ্টা করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি চীন যদি বাংলাদেশের হয়ে বা বাংলাদেশের স্বার্থে ভারতকে ডিস্টার্ব করে, চীনের বৃহত্তর স্বার্থে আমেরিকাকে দূরে রাখতে ভারতকে চীন কি ডিস্টার্ব করবে কি না করবে না? কারণ ভারত যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে সেখানে আমেরিকার পদচারণাটা বেড়ে যাবে, তাহলে সেটা কি চীনের জন্য ভালো হবে? দেখুন, ভূ রাজনীতিতে কেউ বন্ধু নয়, কেউ শত্রু নয়, ঠিক আছে? চীন কোনো অপশনে খোলা রাখতে পারে। চীনের একটা দায়বদ্ধতা আছে। দেখুন, বাংলাদেশে যখন কোনো প্রাইম মিনিস্টার হয়, সে কেয়ারটেকার হোক আর ইলেক্টেড হোক, প্রথম স্টেট ভিজিট করে ইন্ডিয়াতে। মোহাম্মদ ইউনূস এখানে ব্যতিক্রম। ও প্রথম স্টেট ভিজিট করে চীনে। সেখানে গিয়ে সে আবুল তাবুল অনেক কিছু বলে এসেছে, নর্থ ইস্ট নিয়ে বলেছে, আমরা ওশেনের ফাদার অফ দ্য ওশেন, এরকম অনেক, গার্ডিয়ান অফ দ্য ওশেন, এসব অনেক কিছু বলেছে। চীনের এখানে দেখুন অন্য কিছু না, চীন এখন চাইবে না, এখন যেরকম অবস্থা এসসিওর মিটিং এর পরে যেরকম একটা হয়েছে, ট্রাম্প বিভিন্ন রকম ভাবে তার আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন রকম স্টেটমেন্ট দিয়েছে, যার ফলে ভারত চীন কিছুটা ক্লোজ হয়েছে। ব্রিক্স কান্ট্রিগুলো একে অপরের সাথে ভালো সখ্যতা বাড়িয়েছে। এগুলো দেখুন, এগুলো সাময়িক, এগুলো খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না। ওকে, আরেকটা বলি যে বাংলাদেশের এই মার্কেটের জন্য চীন কিন্তু ভারতের মার্কেটে হারাতে চাইবে না। ঠিক, অর্থনৈতিক দিক থেকে ভারতকে হারাতে চাইবে না বাংলাদেশের সাথে। একদম ঠিক। অভিজিৎ, আপনার কি মনে হয় এই বিষয়টাতে? এই যে মানে বাংলাদেশে যে রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হয়েছে, ভ্যাকুম তৈরি হয়েছে, এই ভ্যাকুমটাকে আমেরিকা কিভাবে কাজে লাগাচ্ছে আপনি বলছেন, কিন্তু চীন কিভাবে এটাকে কাজে লাগাচ্ছে বা লাগাতে পারে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে বাকি দেশগুলো, বিশেষ করে ইসলামিক কান্ট্রিগুলো এই ভ্যাকুমটাকে কিভাবে দেখছে, এবং ইন্ডিয়ার সাথে চীন বা বাংলাদেশের এই যে এশিয়ার যে দক্ষিণ এশিয়ার যে এই পার্টের যে ভূ রাজনীতিটা, এটাকে মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা কি কোনোভাবে হস্তক্ষেপ করছে, তারা কি কোনো কিছু বলছে? চীন নিজের ছাড়া কিছু বোঝে না। ভারতকে দক্ষিণ এশিয়া আটকানোর জন্য ভারতের মধ্যে নজর দিতে না পারে আমেরিকাও চাইছে, চীনও চাইছে। আফগানিস্তানে প্রথম চীন গেছিল, আমেরিকাও গেছিল। আমেরিকা এখন হচ্ছে বাগরাম চাইছে, কিন্তু পররাষ্ট্রনীতিতে ভারত টেক্কা দিয়ে বেরিয়ে গেল। আফগানিস্তানের বিদেশমন্ত্রী ভারতে আসলো, ভারতে বৈঠক করলো, পরবর্তীকালে দেখলাম বাগরামে ভারতের অনেক লোক গিয়ে এয়ারপোর্টটা ঠিক করছে। অর্থাৎ এইখানে কে বন্ধু কে শত্রু এটা ডিপেন্ড করছে আপনি সেই দেশকে কতটা সুবিধা দিতে পারছেন। আজকে যদি ভারত বাংলাদেশকে কোনো ভালো সুবিধা দেয়, কালকে বাংলাদেশ ভারতের পক্ষেই কথা বলবে। এখানে পাকিস্তান, বাংলাদেশ, চীন এগুলো উজ্জ্বল। এখানে বাংলাদেশ বলতে কোন বাংলাদেশ বলবে? ইউনিসের বাংলাদেশ বলবে না জনগণ বলবে? এখন ইউনিসের বাংলাদেশ যে এসছে, ইউনিসের মূল প্রতিদ্বন্দ্বী হলো গিয়ে শেখ হাসিনা। শেখ হাসিনা হলো ভারতপন্থী, এই জন্য ইউনিসের ভারতের প্রতি এত বিদ্বেষ। ইউনিস যদি ভারতের সাথে, আমার যেমন খলিলুর রহমান ভারতবর্ষে এসছে, ওনার যে কি বলে এনএসএ সিকিউরিটি অ্যাডভাইজার ভারতে এসছে, ফলে ভারত থেকে যদি এমন কিছু পায় ইউনিস সরকার, তাহলে ইউনিস সরকার চুপ করে যাবে। এখানে ব্যক্তিগত শত্রু না যে আমার কেউ মেরে ফেললো, কিন্তু প্রশ্নটা হচ্ছে ভারত সবসময় এই ধরনের ছোট বা সস্তা রাজনীতি করে না। ভারত যার সাথেই করে অনেক লং টার্ম করে এবং সব ব্যাপারে দেওয়া নেওয়া করে না। ভারত কিন্তু এইড দেয়, এইড, আমেরিকা এইড দেয়, চীন কিন্তু এইড দেয় না, চীন লোন দেয়। লোন দিতে না পারলে নিয়ে নেবে। শ্রীলঙ্কা হাম্বানটোলা নিয়ে নিয়েছে, পাকিস্তানের একটা বন্দর গোয়াদর নিয়ে নিয়েছে, আর কিছু নিয়ে নিচ্ছে। ভারত কিন্তু এইড সাহায্যকারী হিসেবে আসে, আমেরিকাও দেয়, ইউরোপিয়ানরাও দেয়। চীন কিন্তু এইড দেয় না, এটা খেয়াল রাখবেন। এবং চীন করে কি, আগে ওদের যে যারা ক্ষমতায় আছে তার টাকা দিয়ে তাদের করাপ্ট করে, প্রচুর টাকা দিয়ে, তারপরে সব দেশ টাকা নিয়ে নেয়। চীনের মহাবিপদ পুরোনো দিনে মহাজনদের মতো। হ্যাঁ, এখন বাংলাদেশ নিয়ে কি একটা প্রবলেম চীনের হলো গিয়ে, বেসিক্যালি চীন ভেবেছিল, যেহেতু মোহাম্মদ ইউনূস চীনে গেছিল, যে বোধহয় আমার দিকেই থাকবে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল আমেরিকা এসে হাজির হয়েছে। চীন ভারতকে আটকানোর জন্য বাংলাদেশ প্রথম সাপোর্ট করছিল,
যখন আমেরিকা এসে ঢুকলো পুরোটা, দেখা গেল না পুরো আমেরিকাই চালাচ্ছে, তখন চীন দেখলো মহাবিপদ। কারণ বাংলাদেশে চীনের দূরত্ব একদমই কাছে, এখান থেকে চীনকে ওরা অনেক কিছু করতে পারবে। তখন থেকে চীন আসতে করে ব্যাকট্র্যাক করেছে। একই জিনিস দেখলাম পাকিস্তানের ক্ষেত্রে। বর্তমান যে পাকিস্তানের মিলিটারি চিফ, এই ৩-৪ মাস আগেও মানে আমাদের যে সিঁদুরের আগেও কিন্তু পাকিস্তান ছিল চীনের পন্থী। সিঁদুরে এরকম একটা মার খাওয়ার পর ভারতের কাছে দেখা গেল যে পুরোপুরি এখন পাকিস্তান আমেরিকার দিকে। চীন নাকি এখন বিআরআই থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এখানে পাকিস্তান প্রথম চীনের সঙ্গে ছিল ৭-৮-১০ বছর, এর আগে আমেরিকার সাথে ছিল, এখন আবার আমেরিকার দিকে আসছে। মোহাম্মদ ইউনূস আসবার পর চীনে ছিল প্রথম ভিজিট, চীনও খুব উষ্ণ অভিনন্দন জানিয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে আমেরিকা এখন কন্ট্রোল করছে। আফগানিস্তান যখন প্রথম বসেছিল তারা আমেরিকার শত্রু ছিল, আমেরিকাকে সরিয়ে এসেছিল শত্রু, চীন এসছে, চুক্তি হলো দেখলাম। এখন দেখতে পাচ্ছি ভারতের সাথে তাদের খুব সম্পর্ক ভালো হচ্ছে। ফলে এইখানে যে সম্পর্কগুলো আপনি দেখবেন ৩-৪-৫-৬ মাস বা ১ বছর পর চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু দেশগুলিতে একই জায়গায় আছে। আপনি তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না, না বাংলাদেশ চেঞ্জ করতে পারবেন, না পাকিস্তান চেঞ্জ করতে পারবেন। এর মধ্যে নেপালের সরকার ফেলে দেওয়া হয়েছে ফলে, এবং এটা আমেরিকান পন্থী সরকার। ফলে চীনও খুব স্বস্তিতে নেই যে চীন এখানে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ, নেপাল বা পাকিস্তানকে উস্কে দেবে। সরকারটা তো এখানে আমেরিকানের কথা বলছে। ফলে চীন, এখানে ভারত যদি অস্থির হয়ে যায় তাহলে চীনের জন্য সেটা একটা বিপদ সংকেত হতে পারে। না, চীন নিজে এখন বিপদে আছে। আমরা দেখতে বিভিন্ন খবর বেরিয়ে আসে চীনের মধ্যে কিন্তু একটা কি বলে প্রতিযোগিতা চলছে ওদের ক্ষমতা নিয়ে। ওদের যে আপনাদের ক্ষমতার যে স্ট্রাকচার, তার ওদের মধ্যে একটা গন্ডগোল শুরু হয়েছে। এটা বিভিন্নভাবে ছিটকে বেরিয়ে আসছে। ফলে চীনও খুব একটা ভালো অবস্থায় নেই বর্তমানে। তাহলে আমরা এই মুহূর্তে দেবেশবাবু, এই মুহূর্তে তাহলে ভারত চীন সম্পর্কে কোন ধরনের টানাপোড়েন আছে বলে কি আমরা এটা ধরে নিতে পারি? মানে শুধু না, অর্থনৈতিক নয়, অন্য কোনো দিক থেকে, কোনো অ্যাঙ্গেল থেকে বা কূটনৈতিক সম্পর্কের মধ্যে ভারত চীনের মধ্যে এই মুহূর্তে কোনো বিষয় নিয়ে, বাংলাদেশ নিয়ে হোক বা অন্য কোনো বিষয় নিয়ে হোক? না, সেরকম বর্তমান সময়ে সেরকম কিছু নজরে পড়েনি। কারণ বিগত দিনে আমরা দেখেছি যে বর্ডার ম্যানেজমেন্ট অনেকটাই সেটেলড, আলোচনার মাধ্যমে একটা স্টেডি জায়গায় চলে এসছে। ১, ২ নম্বর হচ্ছে যে বাণিজ্যের দিকটা, মানে বিজনেসের দিকটা চীনের যেটা আরো বেড়েছে বিভিন্ন দিকে। সবচেয়ে চোখে পড়ার মতো যেটা আপনারা হয়তো দেখেছেন যে ২০২০ থেকে ভারত আর চীনের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ ছিল। সাম্প্রতিককালে সেটা আবার শুরু হয়েছে। কলকাতা থেকে খুব সম্ভবত কুয়াংচৌ বলে একটা সাউথ চায়নার একটা জায়গাতে যাচ্ছে, সপ্তাহে ৩ দিন ফ্লাইট। ধীরে ধীরে কিন্তু এটা মানে বাড়ছে। তো সেদিক দিয়ে আমরা বলতে পারি যে আমরা বিভিন্ন জায়গায় চীন এবং ভারতের সম্পর্ক আগের থেকে মজবুত, ব্রিক্সের ফলে আরো মজবুত। এসসিও মিটিং এ প্রধানমন্ত্রী মোদি ওখানে যান, সেখানে আলোচনা হয়, যেমন প্রেসিডেন্ট পুতিনের সাথে হয়, ঠিক তেমনি আমাদের শি জিনপিং এর সাথে হয়। তো সেই দিক থেকে সেই নিরিখে বলা যেতে পারে যে ভারত আর চীনের সম্পর্ক আগের থেকে অনেকটা মজবুত। এবং ভারতের আজকে ভারত বিশ্বের ৪র্থ অর্থনৈতিক শক্তি, সেটাকে কেউ অস্বীকার করতে পারবে না, না চীন, না আমেরিকা, না রাশিয়া। ঠিক আছে, সমর শক্তির দিকে ঠিক তেমনি। তো ভারত এখন একটা ফ্যাক্টর, মেজর ফ্যাক্টর। আগে যেমন ছিল আমেরিকা, রাশিয়া, তারপর হলো আমেরিকা, রাশিয়া, চীন, এখন আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, এগুলো হচ্ছে মহাশক্তি ভারতকে সঙ্গে রাখতে হচ্ছে। সেখানে আপনি আমেরিকা ছাড়া যেভাবে চলতে পারবেন না, যতই আমাদের মধ্যে ট্যারিফ যুদ্ধ চলুক, কিন্তু ভারতীয়দের মধ্যেও কিন্তু এখনো আপনার আমেরিকা সম্বন্ধে ডিসলাইকের হারটা অনেক বেশি। কিন্তু আপনি দেখুন প্রায় অনেক ভারতীয়রই চেনা জানা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সুযোগ পেলে সবাই যাবে আমেরিকা, যাবে, এবং গ্রিন কার্ড পেলে নিজেকে খুব একটা ভালো লাকি পারসন মনে করবে ইন দ্য ওয়ার্ল্ড। তো এসবের পরেও আমি বলবো যে ভারত চীনের এখন ঠিক আছে, ধীরে ধীরে এগোবে। এখন সেই অর্থে টানাপোড়েন নেই এই মুহূর্তে। আমরা যদি বাংলাদেশের দিকে একবার চোখ রাখি, আসলে যেহেতু বলা হচ্ছে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে ক্ষমতাচ্যুত হয়েছে, তার আগে আমরা আসলে অনেক দেখেছি আমাদের এই দক্ষিণ এশিয়া, মায়ানমার দেখেছি, আমরা নেপাল দেখেছি, শ্রীলঙ্কা দেখেছি। এখন এই যে
মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা কি দক্ষিণ এশিয়ার গণতন্ত্রে একটি নজিরবিহীন ঘটনা? মানে দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের ওপর এর কি ধরনের প্রভাব পড়তে পারে? অভিজিৎ, আপনার কি মনে হয়? মানে এই যে একটা বৃহত্তম দল যে ক্ষমতায় ছিল এবং বারবার ক্ষমতায় এসছে, বা দেশ স্বাধীনের জন্য যে দলটির বা যে দলের পূর্বসূরীদের বিরাট বড় ভূমিকা ছিল, সেখানে তাদের সেই মানে স্বাধীনতার চেতনার ওপর আঘাত করে সেই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া, দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের ছবির ওপর এটা কি ধরনের আগামী দিনের প্রভাব ফেলতে পারে? দক্ষিণ এশিয়ায় তো ভারত ছাড়া আর কোথাও সেভাবে গণতান্ত্রিক দেশ আছে বলে আপনি দেখতে পাচ্ছেন কি? আফগানিস্তানে নির্বাচিত সরকার নেই, যে সরকার এসছে গায়ের জোরে বসে পড়েছে। পাকিস্তান যে সরকার নির্বাচিত ছিল ইমরান খানের নেতৃত্বে, তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে ভেঙে দেওয়া হয়েছে, নেপালে ভেঙে দেওয়া হয়েছে, বার্মা তো টুকরো টুকরো হয়ে গেল যুদ্ধ করতে করতে। এর মধ্যে আবার শ্রীলঙ্কায় একই ঘটনা ঘটলো। ফলে আপনি যদি ভারতকে বাদ দিয়ে দেন, আর কোন দেশে তো সেই মুহূর্তে গণতন্ত্র এই মুহূর্তে নেই, নির্বাচিত সরকার নেই। এখন যেটা ব্যাপার হলো, আমেরিকা, চীন, রাশিয়া যাই বলুন না কেন, তাদের কাছে হলো গিয়ে কোন সরকার আমার পক্ষে আছে। তারা কোনোদিন গণতান্ত্রিক সরকার আছে কি নেই এইসব তাদের কাছে মাথা ব্যথা না। তাদের কাছে মাথা ব্যথা হলো এই সরকারটা কি আমার কথা মেনে চলছে, আমার স্বার্থ সিদ্ধি হচ্ছে, তাহলে সেই সরকারকে বৈধতা দেব বা আমি তার সাথে সুযোগ দেব। ভারতের সমস্যা হলো ওদের কাছে ভারত এখন রাইজ করছে। ভারতের এখন যে কেন্দ্রীয় সরকার অসম্ভব শক্তিশালী তিনটে সেন্সে। এক হলো তার ম্যান্ডেট আছে, পরমাণু জগৎ আছে, অর্থনৈতিক শক্তি আছে, সামরিক শক্তি আছে। আগের মতো কারো চোখ রাঙানো ভয় পায় না। এইটা হলো ভারত সরকার সবচেয়ে বড় দোষ ওদের চোখে। আগে ওরা যেভাবে ভারতকে ডিকটেট করত, চালাতে চাইতো, বর্তমান সরকার সেইটা সব ব্যাপারে ওদের নাক গলানো পছন্দ করে না, নিজের মতো করে চলে। ভারত সরকার বলেছে এটাকে স্ট্র্যাটেজিক অটোনমি, অর্থাৎ আমার স্বার্থে, আমার দেশের জনসাধারণের স্বার্থে, আমার স্বার্থে যেটা ভালো আমি সেটা ব্যবস্থা নেব, আপনার কথা অনুযায়ী চলবো না। এইটা হলো বর্তমান ভারতের সাথে বাকিদের সমস্যা। আর চীন বলছে, চীনের তো আমেরিকা বন্ধু না, টারিফার হয়ে গেল। রাশিয়া কিন্তু ভারতের পক্ষে, ফলে চীন কিন্তু এখন মোটামুটি বন্ধু শূন্য। ভারতের বিপক্ষে চীন যদি কিছু করতে চায়, রাশিয়া আমেরিকা কি সরাসরি চীনের পক্ষ নেবে? কখনোই না। আমেরিকার সাথে অনেকগুলি স্ট্র্যাটেজিক চুক্তি আমাদের আছে। রাশিয়া আমাদের এখনো অনেক বৃহত্তম অস্ত্র সরবরাহ করে আসছে। ফলে চীন কিন্তু ভাববেন না চীন একাই মানে ভারতের বিরুদ্ধে লড়বে। আর গালওয়ান হওয়ার পর থেকে চীন একটু ব্যাকফুটে আছে। এর আগে যেভাবে একচেটিয়া চলত বর্ডারে, একচেটিয়া, এটা গালওয়ানের পর বুঝে গেছে একচেটিয়া চলবে না। ফলে ওরা ভারতকে ব্যতিব্যস্ত রাখার জন্য পাকিস্তান, বাংলাদেশ, ছোট ছোট রাষ্ট্রের মধ্য দিয়ে মদত দিচ্ছে। এবং এই মদত দিতে গেলে রাজি হয়নি, সেটাকে ফেলে দেওয়া হয়েছে। যদি রাজি হতো ওদের মতো, ওদের কথা অনুযায়ী চলতো, হয়তো ফেলে দেওয়া হতো না। অর্থাৎ ভারতকে যেভাবে হোক ডিস্টার্ব করে রাখো, যে ভারত মাথা তুলতে না পারে, এইটাই হলো বর্তমানে স্ট্র্যাটেজি। কিন্তু ভারতকে পারছে না এই গ্রাউন্ডে। ভারতের বর্তমান যারা জনসাধারণ আমরা আছি, আমরা একজোট হয়ে আছি, সরকার খুব শক্তভাবে দেশ চালাচ্ছে, সুন্দরভাবে দেশ চালাচ্ছে। এইটাই ওদের চক্ষুসুর বর্তমান যারা পৃথিবীতে শক্তিশালী বলে বলেন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে অস্থিতিশীলতা, ভারতের নিরাপত্তার জন্য যে বিরাট একটা ঝুঁকি, তা আপনারা আগেও বিশ্লেষণ করেছেন, অন্যান্য টকশোতেও আপনারা বলেছেন এবং অন্যান্য বিশেষজ্ঞরাও বলেছে। এখন সীমান্তে অনিয়ন্ত্রিত অভিবাসন, পাচার, নিরাপত্তার হুমকি, এইসব বিরাট বড় একটা চ্যালেঞ্জ ভারতের জন্য। এখন অস্থিরতা যদি এভাবে বাড়তে থাকে বাংলাদেশে, তাহলে ভারতের জন্য কোনো বাড়তি সমস্যা কি সৃষ্টি হতে পারে? এখানে আমি একটা কথা যোগ করি, বাংলাদেশের যেই সরকারি আসুক না কেন, সে যদি ভারতের প্রতি বৈরী মনোভাব নিয়ে চলে, তাহলে বাংলাদেশের পক্ষে সেটা কখনোই ভালো হবে না। এমন কোন সরকার ভারত সরাসরি মেনে নেবে না যেটা ভারতের বিপক্ষে যাবে। কারণ বাকি চীন, আমেরিকা সরাসরি বাংলাদেশের সঙ্গে কোনো বর্ডার নেই, অনেক দূরে অবস্থান করছে। ফলে এবং বাংলাদেশের 90% বর্ডার ভারতের সাথে। বাংলাদেশে প্রচুর লোক, আমাদেরও লোক মানে দেওয়া নেওয়া হয়। ফলে যদি এমন কোন সরকার ভাবে যে বাংলাদেশ শাসন করবে ভারতের বিপক্ষতা করে, ভারতের বৈরী করে, তাহলে সেটা মূর্খের স্বর্গে বাস করছে। ভারতও চাইবেন এমন কোন সরকার বাংলাদেশে আসুক, নেপালে আসুক, শ্রীলঙ্কায় আসুক, যে কিনা ভারতের ক্ষতি করবে। সেটা আমেরিকাও চায় না কেন, সবাই এটা ভালো করেই বোঝে। ফলে বর্তমানে দেখুন, আগামী কয়েকদিনে দেখবেন ভারতের বিপক্ষে যারা ছিল
আস্তে আস্তে সব স্থিমিত হয়ে যাবে। আস্তে আস্তে যে সরকারটি আসবে না কেন বাধ্য হবে ভারতের পক্ষে না হোক বিপক্ষে কোনো কাজ করতে চেষ্টা করবে না, তাহলে তাদের পতন অনিবার্য। ওকে দেবেশবাবু, এই যে ভারত বিরোধিতা, এটা এটা জিগির ছিল, এবং ভারত বিরোধিতা মানে বাংলাদেশের দেশাত্মবোধ, যেটা একটা আগস্টের 5 তারিখের পর যেটা নতুন ন্যারেটিভ তৈরি হয়েছিল, বিএনপি এখনো সেই ট্রাম্প কার্ডই ক্যাশ করছে। এখনো বলছে যারা ভারতের সঙ্গী, মানে বারবার সেটাকে আওয়ামী লীগকে বোঝানো হচ্ছে, কিন্তু ভারতের সঙ্গী যারা বা ভারতের দোসর যারা, তারা যেন তাদের জন্য কোনো রকম জায়গা নেই বাংলাদেশে। এখন বিএনপি বলুন, জামাত বলুন, বা যে নতুন যে রাজনৈতিক দলগুলো হচ্ছে, কোনোভাবে ভারতের সঙ্গে সম্পর্ক তাদের মানে আওয়ামী লীগের মতো যে সম্পর্ক আগামী দিনে হতে পারে বলে আপনি মনে করেন? আপনি একবার দেখুন যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ল্যান্ডলকড, একদম চারিদিকে ভারত, চারিদিকে ভারত, অল্প একটু জায়গা শুধু মায়ানমার, এদিকে সমুদ্র, সমুদ্রের ওদিকটা কিছুটা গেলে পরে ইন্ডিয়ান ওশান, আন্দামান, এগুলো হচ্ছে মানে স্ট্র্যাটেজিক লোকেশন ইন্ডিয়ার ওখানে খুব স্ট্রং। এবার দেখুন এটা বরাবরই একটা হয়েছে যে ভারতবর্ষ, এটা 1971-এর আগে থেকে এটা আমরা যে ওদের যে মুক্তিযুদ্ধে ভারতও কিন্তু সরাসরি প্রত্যক্ষভাবে জড়িয়ে গেছিল, ঠিক আছে। ওই সময় ওরকম অনেক ধরনের আপস এন্ড ডাউন ছিল। পূর্ব পাকিস্তান ছিল তৎকালীন সময়ে, ওরা বিভিন্ন রকম ভাবে সাপ্রেশন করেছিল, ভারত ওদের পাশে দাঁড়ায় এবং ওদেরকে মুক্ত করে। তো আওয়ামী লীগের সাথে ভারতের এত মানে ভারতের যারা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন এত সখ্যতা কেন? কারণ এটা আজকের নয়, এটা ইতিহাস বলে যে তৎকালীন সময় মুজিবুর রহমানের সাথে ভারতের একটা ভালো ইয়ে ছিল, এবং ভারত বিভিন্নভাবে, ইভেন আমাদের ত্রিপুরাও প্রত্যক্ষভাবে অনেক ধরনের সহায়তা করেছে। তো এটা একটা আত্মিক সম্পর্ক হয়ে যায়। এবার এটা দিয়ে বিএনপি ভারত বিরোধী মনোভাব পোষণ করেছে বিভিন্ন সময়। তো শুধুমাত্র ভারত বিরোধী পোষণ যে বিএনপি করেছে, যে আওয়ামী লীগকে ভারত পছন্দ করে, বিএনপি কে পছন্দ করে না, তার জন্য বিএনপি ওদেরকে বৈরী ভাবত বা ফ্রেন্ডলি ভাবত না, শুধু তা নয়, বিএনপির পেছনে জামাতের একটা হাত ছিল। এখন যে আপনি মোহাম্মদ ইউনূসকে আপনি দেখছেন যে মোহাম্মদ ইউনূস শুরুতেই ভারত বিরোধী একটা অবস্থান নিয়েছে, তো ওরা যে চালাচ্ছে ওদের পেছনে কে আছে? জামাত, রেডিক্যাল ইসলামের যারা ওদের দ্বারা ইনফ্লুয়েন্স। আর দেখুন মোহাম্মদ ইউনূস এসে যেটা করেছে আর কি, বিজনেস থেকে শুরু করে সব দিক দিয়ে ভারতের সাথে একটা মানে একটা সমস্যা সৃষ্টি করেছে। তারপরে হচ্ছে যে সাম্প্রতিককালে পাকিস্তানকে, যে পাকিস্তানের থেকেই ওদেরকে মুক্ত করতে হয়েছিল, সেই পাকিস্তানের কে বিভিন্ন সময় ওদেরকে নেমন্তন্ন করে আনা, ওদের যুদ্ধজাহাজ এই কদিন আগে চট্টগ্রাম বন্দরে এসছে, এর আগে ওদের সেকেন্ড জেনারেল যিনি শামসির মির্জা হয়তো উনি এসছেন, আইএসআই ওখানে কাজ করছে। ওখানকার যে পাকিস্তানের যে মৌলবী, আমাদের ওনার নাম হচ্ছে আপনার, যার ইয়েটা মস্কটাকে ইয়ে করেছে, ড্যামেজ করেছে, আমার নামটা মনে পড়ছে না, উনার খুব ক্লোজ এড, বাংলাদেশে সাম্প্রতিককালে ঘুরে গেছে এবং বর্ডার এরিয়াগুলোতে ঘুরেছে। তো এগুলোতে তো দেখা যাচ্ছে যে ওরা চেষ্টা করছে, ইচ্ছে করে চেষ্টা করছে যে ভারতের সাথে সম্পর্কটা যাতে, মোহাম্মদ ইউনূস চেষ্টা করছে খারাপ করতে। কিন্তু তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে, দেখুন একটা সেকশন অফ বাংলাদেশের বাঙালিরা কিন্তু এখনো পজিটিভ মাইন্ডেড, এবং আপনি হয়তো দেখেছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে সাম্প্রতিককালে ইউনিস অ্যাডমিনিস্ট্রেশন মিউজিক টিচার এবং ফিজিক্যাল এডুকেশনের টিচার রিক্রুট বন্ধ করে দিয়েছে। এগুলো কিন্তু ওরা ঠিকভাবে নিচ্ছে না, কারণ আপনার বাঙালিদের কিন্তু, আপনি যদি বাংলাদেশের ওয়েব সিরিজ বা সিরিয়ালগুলো দেখুন, আপনি দেখবেন যে আমাদের ইন্ডিয়ান ওয়েব সিরিজ বা ইন্ডিয়ান সিরিয়াল থেকে কিন্তু ওদের সিরিয়ালগুলো কিন্তু অনেকটা ভালো, স্ট্যান্ডার্ডের দিক থেকে অনেক ভালো। তো এগুলো কিন্তু গান বাজনা ছাড়া কিন্তু ওরা থাকতে পারবে না বাঙালিরা। তো সেখানে সংস্কৃতি চর্চা করবে, সংস্কৃতি চর্চা করে, তো সেখানে আঘাত দিচ্ছে, মানে বুঝতে পারছেন যে ওরা কিভাবে ইউনিস গভর্নমেন্ট তৈরি হচ্ছে এবং সেই ক্ষোভে ফুসছে এই মুহূর্তে বাংলাদেশ। কিন্তু ভারতের সাথে সিংহভাগ মানুষ কেউ এখানে দাঁড়াতে পারবে না, এখন এটা বুঝতে পারছে। এখন ও তো চাইছে যে যেন তেন প্রকরণে ক্ষমতায় থাকার জন্য, এবং সাম্প্রতিককাল আপনি দেখেছেন পরশুদিন বা এর আগের দিন একটা ডিক্লারেশন দিয়েছে ইউনিস, যেটা হচ্ছে একটা ভোট তো হবে ফেব্রুয়ারিতে, সাথে মেমোরেন্ডাম, ভালো
যে আমাদের যে মানে বাংলাদেশের যে মানে ওদের কনস্টিটিউশন এখানে মেমোরেন্ডামের কোনো জায়গাই নেই, কিন্তু ও চাইছে। ঠিক। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়েছে। একটা শেষ প্রশ্ন আপনাদের দুজনের কাছে ছোট্ট করে আমি চাইবো, এটাতে আপনারা বলবেন না, পরিস্থিতি যদি মানে আরো খারাপ হয়, মানে বাংলাদেশের পরিস্থিতি, তখন আন্তর্জাতিক মধ্যস্থতা বা আঞ্চলিক কূটনৈতিক প্রক্রিয়ার প্রয়োজন হবে বলে কি মনে করছেন, নাকি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে এটা থাকা উচিত? বর্তমানে দক্ষিণ এশিয়াতে নেপাল থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে, কিংবা আপনার মায়ানমার থেকে শুরু করে, যেখানে আপনি বিদেশি কোনো শক্তি যদি কোনো কিছু করতে চায়, ভারতের কে চটিয়ে কোনো কিছু করা যাবে না। এটা হলো পরিষ্কার একদম। ভারতের সামরিক এবং অর্থনৈতিক ক্ষমতা যে পর্যায়ে গেছে, করে যাবে না। আমরা দেখলাম ভারতকে এই 1-2 মাস আগে পশ্চিম সীমান্তে পূর্ব একই সাথে মিলিটারি মহড়া দিয়েছে, বেশ বড় মহড়া দিয়েছে। তিনটে আগে ভারত একটা দিকে করত, ছোট করে করত, একই সাথে দুটো দিকে 1 মাসের মধ্যে বিশাল করে যুদ্ধের মহড়া দিয়েছে। হাইটেক অনেক কিছু এটার মধ্যে দিয়ে দিয়েছে। ফলে ভারতকে এখন ছোট করে ভাবার কারণ নেই। যেটা দরকার দিল্লি ব্লাস্ট হওয়ার পর, সেটা আমাদের যে ভারতীয়রা আছি, আমরা যাতে এই সব যেসব দেশ গন্ডগোল পাকানোর মানে স্লিপিং সেলসরা আমাদের, হ্যাঁ, তারা যাতে কোনো ফাঁদে পা না দেয়, এইটা হলো আমার মূল ব্যাপার। ভারতের এই যে ফাঁদে পা দিচ্ছে, তার হলো গেতে দেখা, এটা কিন্তু 2020 সালে যখন আমাদের নতুন একটা শিক্ষানীতি এলো, তখন বল শিক্ষানীতি দরকার কি ছিল, ভালোই তো চলছিল। দেখতে পাচ্ছেন তো, ডাক্তারই হোক না কেন, যাতে কম শিক্ষিত না, তাকেও কিন্তু ফাঁসিয়ে দেওয়া যায়। অর্থাৎ প্রকৃত শিক্ষা শুধুমাত্র কতগুলি ডিগ্রি না, দেশের প্রতি, হ্যাঁ, দেশের প্রতি ভালোবাসা, জনসাধারণের বা দায়বদ্ধতা, যারা কিনা পেশার মধ্য দিয়ে সংকল্প করে মানুষকে বাঁচানো, ডাক্তার যার কাছে নির্দ্বিধায় চলে যায় যে এই শেষ, এ না থাকলে আমি একদম সরাসরি আর বাঁচবো না, এবং সে ডাক্তার প্রাণপণ চেষ্টা করে রোগীকে বাঁচানো, সেই ডাক্তার যদি রাস্তার মধ্যে যারা কোনো দোষ করেনি তাদের বোম ব্লাস্ট করে মারতে শুরু করে দেয়, তাহলে কোথায় যাবে মা আমাদের? অতএব আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম, যে অনেকে একটা সময় খুব হাসাহাসি করেছিল, ভারতীয় জ্ঞান পরম্পরা, এইগুলো খুব দরকার। যেভাবে রয়েছে সেভাবেই থাকবে নাকি? মানে না, দেখুন, ভারতবর্ষ দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ ঘটছে, সে তো একদিনের ব্যাপার না, দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ ঘটেছে, স্ট্রিক্টলি হ্যান্ডেল করা হয়নি অনুপ্রবেশকারীদের সাথে। সাম্প্রতিককালে আমরা দেখেছি এসআইআর শুরু হয়েছে এবং পিল পিল করে সব বাংলাদেশিরা বেরোচ্ছে, এবং আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখছি যে ওরা পালাচ্ছে। এই অনুপ্রবেশ দেখুন, অনেকে ব্রেড এন্ড বাটারের জন্য আসছে, অনেকে স্লিপার সেল হয়ে ঢুকছে। এটা আরো আগে থেকে এটাকে স্ট্রিক্টলি হ্যান্ডেল করা উচিত ছিল, সেখানে আমাদের একটা দুর্বলতা ছিল নিশ্চয়ই। কিন্তু বর্তমানে ভারত সরকার, বিশেষ করে ইন্ডিয়ান লিডারশিপ অনেকটাই স্ট্রং, এরা জানে কি করে হ্যান্ডেল করতে হবে। 2, বাংলাদেশের থেকে যে সেরকম থ্রেটের কোনো ব্যাপার নেই, কারণ বাংলাদেশকে ইন্ডিয়া কখনো থ্রেট হিসেবে মানে না বা ভাবে না। সাম্প্রতিককালে এরকম কেন হচ্ছে যে বাংলাদেশে বন্ধু সরকার নেই, কারণ এর আগে বরাবরই বন্ধু সরকাররা ছিল এবং এরকম ধরনের উপদ্রব ওরা সৃষ্টি করেনি, এখন উপদ্রব করছে। থ্রেটটা কোথায়? শিলিগুড়ি করিডোর। এরা একটা বিচ্ছিন্ন ন্যারেটিভ এটা তৈরি করে, হতে পারে শিলিগুড়ি করিডোর 22 কিলোমিটার, কিন্তু এরা এটা ভুলে যাচ্ছে যে শিলিগুড়ি করিডোরের এর পাশে যদি বাংলাদেশ থাকে, ও পারে কিন্তু নেপাল, এবং নেপালের সাথে যেহেতু হিন্দু ধর্মাবলম্বী, মানে সংখ্যাগরিষ্ঠ লোক হিন্দু ধর্মাবলম্বী, ওখান দিয়ে যে কিছু করা যাবে না সেরকম নয় কিন্তু। এবং সাম্প্রতিককালে আমি একটা নিউজ পোর্টালে দেখেছি, একটা রেল লাইনের ট্র্যাক পাতা হচ্ছে, এদিক থেকে মেইনল্যান্ড থেকে ওদিকে উত্তরবঙ্গ থেকে, এরকম ভাবে এটা দিচ্ছে। ভারত কিন্তু তার কাজগুলো করে যাচ্ছে, চুপ করে বসেনি। আর আপনি দেখেছেন যে স্ট্র্যাটেজিক লোকেশনে, কারণ এরা থ্রেট ছিল না, এখন ভাবছে যে আমার নিরাপত্তাটা বেশি দরকার। এর জন্য আপনার মামনি, তারপরে আরো 3টে জায়গাতে, কিষানগঞ্জে, এগুলোতে ভারতের যা করা ভারত তা করছে। সুতরাং ভারতকে শুধুমাত্র ভিজিলটা রাখতে হবে, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, চুপ করে খুব একটা সিম্পাথাইজ হয়ে ওরা যা করছে করুক, এরকম করলে হবে না। দেশের নিরাপত্তাটা আগে।
অবশ্যই দেশের নিরাপত্তা আগে এবং তবেই পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক বজায় থাকবে, সেখানে বাণিজ্য বজায় থাকবে, সেখানে অর্থনৈতিক হোক রাজনৈতিক হোক সব সম্পর্ক যেভাবে থাকার থাকবে, কিন্তু দেশের নিরাপত্তা আগে। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ আপনাকেও, ধন্যবাদ দেবাশিসবাবু আপনাকে সঙ্গে থাকার জন্য। নমস্কার। দর্শক বন্ধুরা, দিল্লি বিস্ফোরণের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, সত্যি কি কোনো আন্তঃসীমান্ত সন্ত্রাস নেটওয়ার্ক সক্রিয় হয়ে উঠেছে আবার? বাংলাদেশের বর্তমান সংকট দেশটিতে যেভাবে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করছে, তাতে এই প্রশ্নগুলো জোরালো ও প্রাসঙ্গিক এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তার রাজনীতিকে বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনার পর ভারত বাংলাদেশ সম্পর্ক কোন পথে হাঁটবে? উত্তর এখনো তদন্তের মধ্যে সীমাবদ্ধ। তাই বাংলাদেশের সব খবরে চোখ রেখেছি আমরা, আর আপনারা দেশ দুনিয়ার নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।